বজ্রের গতিতে সীমান্তে নতুন শক্তি তৈরি করেছে চীন। হিমালয়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান শেল্টার, যেখানে দেখা যায় আধুনিক প্রযুক্তি, নিখুঁত পরিকল্পনা আর রাষ্ট্রীয় শৃঙ্খলার অসাধারণ সমন্বয়। সামরিক কৌশলে এটি নতুন মাত্রা যোগ করেছে। আর ঠিক এই কারণেই চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সব মিলিয়ে হিমালয়ের কোল ঘেঁষে বাড়ছে উত্তেজনা, আর তাই নতুন করে প্রশ্ন উঠছে, চীন কি তবে সীমান্তে শক্তি প্রদর্শনের নতুন খেলা শুরু করেছে? আর খেলা শুরু করলেও ভারত এত চিন্তিত কেন? তিব্বতের উচ্চভূমিতে নতুন শক্তির প্রতীক লুনজে বিমান ঘাঁটি গড়ে তুলল চীন। লুনজে বিমান ঘাঁটির সম্প্রসারণ শেষে এখন সেটি যেন এক আধুনিক আকাশ দুর্গ। ৩৬টি সুসজ্জিত বিমান আশ্রয় কেন্দ্র, নবনির্মিত প্রশাসনিক ভবন ও ঝকঝকে অ্যাপ্রনে তৈরি এই ঘাঁটি সীমান্ত প্রতিরক্ষায় চীনের প্রযুক্তিগত উৎকর্ষের সাক্ষ্য বহন করছে। অরুণাচল প্রদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির প্রতিটি ইঞ্চিতে মিশে আছে নির্ভুলতা, শৃঙ্খলা ও কৌশলগত প্রজ্ঞা, যা ভারত চীন সীমান্তে ক্ষমতার ভারসাম্যকে নতুন সমীকরণে দাঁড় করিয়েছে। আর তাতেই ভারতের জন্য এটি একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠছে। কারণ ভূপ্রকৃতি, দুর্গম ভূখণ্ড ও উচ্চতার কারণে এতদিন ভারত কিছুটা কৌশলগত সুবিধায় ছিল, কিন্তু এখন চীন আধুনিক বিমান ও বড় অবকাঠামো সহ দীর্ঘ রানওয়ে যুক্ত ঘাঁটি তৈরি করছে, যা সেই সুবিধা কমিয়ে দিচ্ছে। চীন এখন যেভাবে শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র ও কঠোর অবকাঠামো তৈরি করছে, তাতে এই অঞ্চলে ভারতের বিমান অভিযানের কৌশল আরও কঠিন হয়ে পড়বে। অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে যুদ্ধবিমান, আক্রমণ হেলিকপ্টার ও ড্রোন এখন আরও সামনে এগিয়ে মোতায়েন করা সম্ভব হবে চীনের। ফলে ভারতের প্রতিক্রিয়া জানানোর সময় কমে আসছে। আর লুনজের ভূগর্ভস্থ টানেলে চীনের গোলাবারুদ ও জ্বালানিও সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী কোনো সংঘাত হলে তাদের ট্যাকটিক্যাল ফাইটার ও আক্রমণ হেলিকপ্টারগুলো সেখান থেকেই সেনাবাহিনীকে সহায়তা করবে। তাছাড়াও টিংরি, লুনজে ও বুরাংয়ের মতো চীনা বিমান ঘাঁটিগুলো ভারতের সীমান্তের মাত্র ৫০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই ঘাঁটিগুলো চীনা বিমান বাহিনীকে অতি দ্রুত মোতায়েনের সুবিধা দিচ্ছে, সঙ্গে সঙ্গে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাও দিচ্ছে। এসব ঘাঁটি থেকে ভারতের অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড এবং লাদাখ পর্যন্ত আকাশপথে নজরদারি করা সম্ভব, যা ভারতের জন্য সীমান্তে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। এদিকে ভারত এবং চীনের মধ্যে গালওয়ান সংঘর্ষের ছায়া এখনো কাটেনি। তবু হিমালয়ের আকাশে নতুন কৌশল তৈরি হচ্ছে। ভারত লেহ থেকে চাবুয়া পর্যন্ত ১৫টি বড় বিমান ঘাঁটি শক্তিশালী করছে, আর চীনের ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান শেল্টার তৈরির পদক্ষেপ স্পষ্টভাবে এই অঞ্চলে ভারতের বিমান শ্রেষ্ঠত্বকে টেক্কা দেওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, দুই দেশ এখন সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস বেশ পুরনো। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট মোশাররফের শাসনামলে দেশটির অভ্যন্তরীণ নীতি থেকে আন্তর্জাতিক সম্পর্ক প্রায় সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া চোখে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই প্রভাবের কথা বলে আসছেন, কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করেছেন জন কিরিয়াকু। তার মতে, সেই সময় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে যুক্তরাষ্ট্র কার্যত কিনে নিয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানের পরমাণু প্রোগ্রাম পর্যন্ত নাকি মার্কিন নজরদারির অধীনে ছিল। যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ৯/১১ সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনীর অভিযান এবং সেই সময় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এএনআই এর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকু। সেখানে একের পর এক অজানা রহস্যের উন্মোচন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন, এক সময়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ ছিল সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আশঙ্কা ছিল যে এই ভয়ঙ্কর অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে চলে যেতে পারে। সেই নিরাপত্তার প্রয়োজনই তিনি বিপুল অর্থের বিনিময়ে এই ক্ষমতা যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন।
তিনি বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল পাকিস্তানকে, তবে এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না। পারভেজ মোশাররফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল। তিনি আরো বলেন, আমরা মোশাররফের সাথে নিয়মিত দেখা করতাম, প্রচুর অর্থ দেয়া হতো তাকে। তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে চলে যেতে পারে। সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি। শুধু তাই নয়, ইতিহাসের আরেক গোপন অধ্যায় উন্মোচিত হয়েছে তার ভাষ্যে। যে অধ্যায়ে পাকিস্তানের পারমাণবিক বোমার স্থপতি আব্দুল কাদির খানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের তার ছক কেটে রাখা হয়েছিল, কিন্তু সৌদি আরবের সরাসরি হস্তক্ষেপে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। সৌদিরা সরাসরি জানিয়েছিল, দয়া করে তাকে একা থাকতে দিন, আমরা খানকে পছন্দ করি, আমরা তার সঙ্গে কাজ করছি। আর এভাবেই সৌদি পাকিস্তানের পারমাণবিক বোমার স্থপতিকে রক্ষা করেছিল। প্রযুক্তির যুগে এবার ঘটে গেল একেবারে অবিশ্বাস্য ঘটনা। মাসখানেক আগে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলবেনিয়ার এআই মন্ত্রী ডিয়েলা। কিন্তু এবার নতুন এক ঘোষণায় তোলপাড় তৈরি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। তিনি দাবি করেছেন ডিয়েলা নাকি গর্ভবতী, আর তার গর্ভে রয়েছে ৮৪টি শিশু। প্রশ্ন উঠছে, রোবট মন্ত্রী আবার গর্ভবতী হলো কিভাবে? এআই কি সত্যি সন্তান জন্ম দিতে পারে, নাকি এই ঘোষণা লুকিয়ে রেখেছে কোনো গভীর প্রযুক্তিগত ইঙ্গিত? রহস্যে মোড়ানো এই খবর এখন পুরো দুনিয়ার কৌতূহলের কেন্দ্রবিন্দু। চলুন আসল ব্যাপারটা কি সেটা জেনে আসি। এআই সন্তান বলতে মূলত কিছু এআই সহকারী তৈরির কথা বলা হয়েছে। বর্তমানে আলবেনিয়ায় সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ রয়েছে। সংসদে তাদের সহায়তা করার জন্যই ৮৩ জন এআই সহকারী নিয়োগ করবে আলবেনিয়া। ডিএলআর থেকেই তৈরি করা হবে এই এআই সহকারীদের। এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকবে, অর্থাৎ ডিএলআর যা জানবে তা এই এআই সহকারীরাও জেনে যাবে। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে সে বিষয়ে সব তথ্য আইন প্রণেতাদের কাছে পৌঁছে দেয়া, যেন কোনো তথ্য তার জানার বাইরে থেকে না যায়। কার বিরুদ্ধে কোন কৌশল নিতে হবে সেই পরামর্শ দেবে এআই সহকারীরা। একটু উদাহরণ দিয়ে বললে, ধরুন কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে আপনি সংসদীয় হলের বাইরে থাকাকালীন যা যা আলোচনা হয়েছে তা এই শিশুরা বলে দেবে। শুধু তাই নয়, আপনার কাকে পাল্টা আক্রমণ করা উচিত তাও বলে দেবে। সব মিলিয়ে ডিএলআ এক নতুন চমক সৃষ্টি করেছে। ডিএলআর বয়স মাত্র কয়েক সপ্তাহ। সেপ্টেম্বরে তার যাত্রা শুরু হয়েছে। শপথ গ্রহণের পরিবর্তে স্ক্রিনের মাধ্যমে তাকে এআই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বে ডিএলআই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা যে মন্ত্রীর পদমর্যাদা পেয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্ববাসীকে মা হওয়ার খবরে চমকে দিল ডিএলআ। ক্যারিবীয় সাগরে সৃষ্টি হয়েছে এ বছরের পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বিরল ক্যাটাগরি ৫ মাত্রার সুপার হারিকেন মেলিসা। ঘণ্টায় প্রায় ২৮২ কিলোমিটার বেগে ছুটে চলা এই দানবীয় ঝড় ইতিমধ্যেই আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে পুরো অঞ্চল। মৃত্যু ঘটেছে অন্তত ৭ জনের। ধ্বংসযজ্ঞে লণ্ডভণ্ড হচ্ছে উপকূলীয় জীবন। মেলিসা এখন রূপ নিয়েছে এক দানবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মেলিসার মূল আঘাত এবার পড়তে যাচ্ছে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায়, যেখানে ১৮৫১ সালের পর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে দেশটি। বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। ঘণ্টায় প্রায় ২৮২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ভয়াবহ ঝড়টি এখন দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দ্বীপ জুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া। ঝড়ের দাপটে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন, আর পার্শ্ববর্তী হাইতি ও ডমিনিকান রিপাবলিকেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। বিশেষজ্ঞদের আশঙ্কা, মেলিসার ধীর গতি হতে পারে সবচেয়ে বড় বিপদ, কারণ এতে ঘণ্টার পর ঘণ্টা চলবে অতিবৃষ্টি, সৃষ্টি হবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা। শান্ত সমুদ্র ভেঙে যেন মৃত্যুঝড় এগিয়ে আসছে জ্যামাইকার উপকূলে। দেশটির ইতিহাসে নজিরবিহীন এই ঘূর্ণিঝড়কে সামনে রেখে শুরু হয়েছে মরিয়া প্রস্তুতি। উচ্ছেদ চলছে উপকূল জুড়ে, আতঙ্কে কাঁপছে মানুষ। তথ্যমন্ত্রী ডানা মরিস ডিকসনের ভাষায়, এমন ঝড় আর কখনো দেখেনি জ্যামাইকা। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, এই ঝড় শুধু শক্তিশালী নয়, হতে পারে বিধ্বংসী ও প্রাণঘাতী। অক্টোবর ইতিমধ্যেই দেশের বৃষ্টির মাস, কিন্তু এবার যেন প্রকৃতি তার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।
মাটি ইতিমধ্যেই স্যাঁতস্যাঁতে, আর তার মধ্যেই হানা দিচ্ছে মেলিসা। নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে তৈরি করছে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা। চারদিক জুড়ে বিপর্যস্ত জনজীবন। বিবিসি বলছে, হারিকেনটি জামাইকাতে আঘাত হানার সাথে সাথে ১৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে বিধ্বংসী বাতাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে এবং সম্প্রদায়গুলোকে বিচ্ছিন্ন করে দেবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ১৩ ফুট পর্যন্ত উঁচু ঝড়ের ঢেউয়ের সম্ভাবনাও রয়েছে। তবে আশার কথা, দেশ জুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যেই সক্রিয়, যেখানে সবাই নিরাপদে ও বিনামূল্যে আশ্রয় নিতে পারবেন। তবে অনেকে তাদের সম্পদ ও ঘর বাড়ি ছেড়ে যেতে চাইছেন না। অন্যদিকে কিছু এলাকার সড়ক পথ ইতিমধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রকৃতির রুদ্ররূপের সামনে এখন লড়ছে পুরো জ্যামাইকা।